হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা ফ্রুক্টোজ সম্পর্কে আলোচনা করব এবং ফ্রুক্টোজের যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাশন করব। তো সব থেকে প্রথমেই ফ্রুক্টোজের আমাদের যে স্ট্রাকচার এবং তার যে হাওয়ার্থ প্রজেকশন, সেই প্রজেকশনের মাধ্যমে যে গঠনটা হয়, অর্থাৎ মুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খলের গঠনগুলো কেমন সেটা একটু আমরা প্রথমে দেখার চেষ্টা করব। তারপরে আমরা ফ্রুক্টোজের রাসায়নিক বিক্রিয়াগুলো আলোচনা করব। তো ফ্রুক্টোজের যদি আমরা জেনারেল যে সংকেতটা রয়েছে আমাদের, সেটা যদি একটু ড্র করার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে এরকম: CH2 C ডবল বন্ড O, এবং সবার নিচে থাকবে আবার CH2 OH। এখানে আমাদের মাঝখানে তিনখানা বন্ড হবে, একটা, দুটো, তিনটে। তো এই তিনটে বন্ডে যদি আমরা ওইচগুলোকে বসানোর চেষ্টা করি, তার মানে সব থেকে এখানে প্রথম ওইচটা হবে বাঁ দিকে, তার পরের দুটো ওইচ হচ্ছে আমার ডান দিকে। তাহলে এই যে ফ্রুক্টোজের সংকেতটা আমরা এখানে ড্র করলাম, এটাকে বলা হয়ে থাকে ডি ফ্রুক্টোজ। ডি ফ্রুক্টোজ ডি ফ্রুক্টোজ কেন বলা হচ্ছে তার কারণটা হচ্ছে, এখানে দেখো একদম শেষের যে ওইচটা রয়েছে, মানে CH2 ওইচের ওপরে আমাদের যে ওইচটা রয়েছে আর কি, এই যে ওইচটা, এই ওইচটা আমার ডান দিকে রয়েছে। এই ডান দিকে থাকার জন্য এটাকে আমরা বলতে পারি ডি ফ্রুক্টোজ। যদি এটা বাঁ দিকে থাকতো তাহলে আমরা এটাকে বলতাম এল ফ্রুক্টোজ। বেশ, তো এইবার এখানে যদি আমরা এর প্রজেকশনটা দেখার চেষ্টা করি, হাওয়ার প্রজেকশন যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাস্টের ওইচটা, এই ওইচটাতে লক্ষ্য করে দেখো লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এটা নিউক্লিওফাইলের কাজ করবে। তো এই ওইচ কী করবে, যেহেতু এটা নিউক্লিওফাইল তাই এটা কার্বন সেন্টারে এসে অ্যাটাক করবে। কার্বন সেন্টারে যখনই অ্যাটাক করবে সঙ্গে সঙ্গে পাই বন্ডের ইলেকট্রন খুলে কোথায় চলে যাবে, অক্সিজেনের মাথায় চলে যাবে। অক্সিজেনের মাথায় আমার মাইনাস চার্জ তৈরি হবে। অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ তৈরি হওয়ার সাথে সাথে এই যে আমার এইচ প্লাসটা পড়ে আছে, এটা এর সাথে জুড়ে গিয়ে এখানে আমার ওইচ ফর্মেশন করবে আর ডবল বন্ডটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড। তাহলে পরে আমরা এখান থেকে যে স্ট্রাকচারটা আমরা এখানে পাবো সেটা দেখতে হবে এরকম টাইপের। এই দাগটা যদি আগে আমরা টেনে নিই, তাহলে এই কার্বনগুলোকে যদি আমি মার্কিং করি, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। যেহেতু অ্যাটাকটা আমার 2 নাম্বার কার্বনে হয়েছে, তাই এখানে আমার যে বন্ড ফর্মেশনটা হবে সেটা আমাকে 2 নাম্বার কার্বনটাকে ঘিরে পরেই করতে হবে। অর্থাৎ এর একদিকে হবে OH আর একদিকে আমার পড়ে থাকবে CH2 OH, অর্থাৎ এটা আমাদের 1 নাম্বার কার্বন, আর এই যে কার্বনটা এটা আমার 2 নাম্বার কার্বন। ঠিক তার নিচের যে বন্ডটা হবে সেটাতে আমার হাইড্রোজেনটা ডান দিকে থাকবে যেমন আছে, ঠিক সেই রকম টাইপের, ঠিক আছে। আর তারপরের যেটা থাকবে ওইচটা ডান দিকে, হাইড্রোজেনটা বাঁ দিকে। তারপরের স্ট্রাকচারটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে, কারণ তার পরের স্ট্রাকচারটা তো অক্সিজেনটা আমার বন্ড করেছে, এবং এই অক্সিজেন যখন বন্ড করবে সেই অক্সিজেনটাকে আমরা তাহলে নিজেদের সুবিধার্থে বা দেখতে ভালো লাগবে বলে, জাস্ট সিমেট্রিক্যাল স্ট্রাকচারটা এখানে তৈরি হবে বলে আমরা এখানে কোথায় রাখবো, অক্সিজেনটাকে আমরা এখানে মাঝখানে রাখার চেষ্টা করব এইখানটাতে। এই হচ্ছে ব্যাপার। এবার এটাকে জুড়ে দেবো, এটাকে জুড়ে দিলাম, এটা আমার সাইক্লিক স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এখানে আমার যে কার্বনগুলো সেটা হচ্ছে আমার এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা হচ্ছে আমার 6 নাম্বার। তার মানে আমার দাঁড়ালো 2 নাম্বার যে কার্বনটা রয়েছে এটা হচ্ছে এই কার্বনটা। এই যে ডবল বন্ড ও রয়েছে, সেই ডবল বন্ড ওটা আমার হয়ে গেছে সিঙ্গেল বন্ড ওইচ, এই যে এটা। আর ওপরের যে CH2 ওইচটা এটাকে আমি বাঁ দিকে লিখেছি। 3 নাম্বারটা 4 নাম্বারটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন রেখে দিলাম। 5 নাম্বারের অক্সিজেনটা বন্ড করেছে কার সাথে, কার্বনটার সাথে। কত নাম্বার কার্বনের সাথে, 2 নাম্বার কার্বনের সাথে। দেখো 5 নাম্বারের অক্সিজেন বন্ড করে ফেলেছে 2 নাম্বারের কার্বনের সাথে, তাহলে আমাদের 2 নাম্বারের কার্বনের সাথে বন্ড করে ফেলেছে। পুরোটাই তাহলে আমাদের কি হলো, কমপ্লিট হয়ে গেল, পুরো রিংটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। তো এই যে এটার নাম আমরা কি দেবো, আলফা ডি গ্লুকো, জায়গাতে কি হবে এটা ফ্রুক্টো, যেহেতু আমরা এখানে ফ্রুক্টো নিয়ে কাজ করছি, তাহলে নামটা যদি আমরা বাংলাতে লিখি তাহলে এটা নাম হয়ে যাবে ফ্রুক্টো। আগেরটা ছিল গ্লুকোপাইরানোজ, এটা হয়ে যাবে ফ্রুক্টো ফিউরানোজ। এর নাম আলফা ডি ফ্রুক্টো ফিউরানোজ। এর পাশাপাশি প্যারালেলে আমরা এরকমই আরেকটা স্ট্রাকচার আমরা পাবো। সেই স্ট্রাকচারটা কেমন হবে, সেই স্ট্রাকচারটা আমার দেখতে হবে এরকম। অর্থাৎ এখানেও আমার CH2 OH থাকবে, এটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই।
সমস্যাটা যেটা সেটা হচ্ছে এই যে আমার 2 নাম্বার কার্বনটা, এখানে এই CH2OHটা ডান দিকে থাকবে, OHটা কোন দিকে থাকবে, বাঁ দিকে থাকবে। মাঝেরগুলো কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, প্রত্যেকটাই কিন্তু অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই থাকবে, এদের নিয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তনটা আবার কাকে নিয়ে হবে, আমার এই পোর্শনটাকে নিয়ে হবে। এই হচ্ছে আমার হাইড্রোজেন। তাহলে এর সাথে যখন আমার বন্ড এই ফর্মেশন হবে তখন আমার এখানটাতে আমার অক্সিজেনটা চলে আসবে এবং এই অক্সিজেন আমার কি করবে, এই পোর্শনটার সাথে জুড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে স্ট্রাকচারটা আমি তৈরি করলাম, এখানে আমার এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং এটা হচ্ছে আমার 6 নাম্বার কার্বন। তো এখানে আমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে আমার এই যে বন্ড ফর্মেশনটা আমার হয়েছে, এই পজিশনটাতে যদি আমরা লক্ষ্য করি তো এটা কিন্তু আমার একটাই রিং। আমার এখানে যে এরকম করে আমি অ্যাঙ্গেল করেছি, মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে আমার এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। জাস্ট অক্সিজেনটাকে আমি এরকম করে জুড়েছি, এটা দেখতে ভালো লাগবে বলে আমি এটাকে এরকম করে জুড়েছি। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমার একটা বন্ড, এখান থেকে এটা হচ্ছে আমার একটা বন্ড, দুটো, এটা একটা বন্ড, এটা একটা বন্ড, এটা একটা বন্ড। অর্থাৎ আমার এখানে যে রিংটা তৈরি হবে সেটা হচ্ছে আমার 5 মেম্বার্ড রিং আমার ফরমেশন হবে। তাহলে আমি প্রথমে নামটা লিখে নিই, এটার নাম হচ্ছে আমার বিটা ডি ফ্রুক্টো ফিউরানোজ, বিটা ডি ফ্রুক্টো ফিউরানোজ। আমার প্রথম কার্ডটা হচ্ছে মুক্ত শৃঙ্খল, কিন্তু পরেরগুলো হচ্ছে আমার বদ্ধ শৃঙ্খল। অর্থাৎ এটাকে আমি লিখব বদ্ধ শৃঙ্খল এবং তার পরেরটাকেও আমি লিখব বদ্ধ শৃঙ্খল। বেশ, এইবার এখান থেকে যদি আমরা পরের স্ট্রাকচারটার দিকে যেতে চাই, পরের স্ট্রাকচারটা আমার কেমন হবে দেখো। 5 মেম্বার রিং ফর্মেশন হবে, এটুকু আমরা বুঝতে পারলাম। অর্থাৎ অক্সিজেনটাকে আমি এখানে উপরে রাখবো, তারপর আমি 5 মেম্বার রিংটা ফর্মেশন করব। দুটো দিকে আমি রিংটাকে এভাবে টানলাম, এটা এই 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 হচ্ছে আমার 5 মেম্বার রিং। এবার আমি নিয়ম মতো কী করবো, এইটাকে দাগটাগুলোকে টানবো, প্রত্যেকটা বন্ডকে আমি এইভাবে দেখাবো। ঠিক আছে, এই প্রত্যেকটা বন্ডকে আমি দেখালাম এখানে, এই প্রত্যেকটা বন্ডকে আমি এখানে দেখালাম, 5টা বন্ডকে আমি এখানে দেখালাম। দেখানোর পরে কি হবে, আমার এখানে যে স্ট্রাকচারগুলো দাঁড়াবে সেগুলো হবে দেখো এরকম। প্রথমেই ওইচটা আমার ডান দিকে আছে, তার মানে এই ওইচটাকে আমি ডান দিকে বসালাম। CH2OHটাকে আমি কোথায় বসালাম, উপরে বসালাম। তারপরে আমি এখানটাতে 2 নাম্বারের পরে, এটা হচ্ছে আমার 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমার 3 নাম্বার কার্বন। ওইচটাকে আমি বাঁ দিকে বসিয়েছি, হাইড্রোজেনটাকে আমি নিচে বসালাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে 4 নাম্বারটাতে আমার ওইচটাকে আমাকে নিচে বসাতে হবে, হাইড্রোজেনটাকে আমি উপরে বসাচ্ছি। 5 নাম্বারটাতে কি হবে, 5 নাম্বারটাতে আমার CH2OH সবসময় ওপরেই থাকবে আর হাইড্রোজেনটা আমার এখানে নিচে বসবে। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার 1 2 3 4 5, আর এটা হচ্ছে আমার 6 নাম্বার। এটা হচ্ছে আমার ফ্রুক্টোফিউরানোজের স্ট্রাকচার, আলফা ডি ফ্রুক্টোফিউরানোজের স্ট্রাকচার। যদি আমরা বিটা ডি এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমার স্ট্রাকচারটা একই প্যাটার্নে হবে, একই রকমভাবে আমরা আঁকতে পারবো বা ড্র করতে পারবো। তাহলে এখানে আমার অক্সিজেন, এই হচ্ছে আমার একটা বন্ড, এই একটা বন্ড, এটাকে আমরা তুলনামূলক একটা ছোটো আকারে এঁকে দিই, অসুবিধা হওয়ার কোনো কথা নয়, এটা বুঝতে পারলেই হবে। তো এখানেও আমরা দেখো ওই বন্ডগুলোকে আমরা এখানে করলাম, এই। তো এখানে আমার কার্বন সংখ্যাগুলোকে যদি আমরা দেখতে চাই তার আগে আমরা এটাকে বসিয়ে নিই। ওইচটা উপরে হবে, এই CH2OHটা নিচে হবে, এটা আমরা দেখেই বুঝতে পারছি। তারপরেরটাতে ওইচটা উপরে হবে, তারপরেরটাতে ওইচটা নিচে হবে, তারপরেরটাতে আমার CH2OHটা উপরে হবে। এগুলো নিয়ে আমার কোনো পরিবর্তনের কোনো কারণ নেই। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমার 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন, আর ওপরেরটা হচ্ছে আমার 6 নাম্বার কার্বন। তাহলে পরে আমি ফ্রুক্টোফিউরানোজের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে আমি এইভাবে ড্র করতে পারলাম। প্রথম কার্ডটা হচ্ছে আমার স্ট্রাকচার নাম্বার এ, প্রথম কার্ড স্ট্রাকচার নাম্বার এ স্ট্রাকচার, পরের স্ট্রাকচারটা হচ্ছে আমার বি স্ট্রাকচার নাম্বার বি। এই হচ্ছে আমার ব্যাপার।
ঠিক আছে, পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে কী করে কী স্ট্রাকচারগুলো ড্র করতে হবে সেটা আমরা দেখলাম। এবার আমরা যেটা হেডিং করব সেটা হচ্ছে ফ্রুক্টোজের রাসায়নিক বিক্রিয়াসমূহ। তাহলে আমাদের নেক্সট হেডিং হবে ফ্রুক্টোজের রাসায়নিক বিক্রিয়াসমূহ। অর্থাৎ ফ্রুক্টোজ কী কী রাসায়নিক বিক্রিয়া করে সেগুলো আমরা এবার দেখব। রিয়েকশনগুলো আমার ঠিক ওই গ্লুকোজের মতনই হবে, অর্থাৎ গ্লুকোজ যেমন আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলো করেছিল ঠিক সেরকমভাবেই আমাদের ফ্রুক্টোজগুলো রাসায়নিক বিক্রিয়া করবে। অর্থাৎ এরও ওই 8-9 রকমের রিয়েকশন আমরা পাবো। প্রত্যেকটা রিয়েকশন আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব যে কীভাবে আমাদের হচ্ছে। সবথেকে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই খাতাটা ঠিক মিডিল পয়েন্ট করে আমরা মোটামুটি একটা ফ্রুক্টোজের স্ট্রাকচার আমরা এখানে ড্র করে নেব। CH2OH, তাহলে আমরা বারবার আর ফ্রুক্টোজটাকে লিখবো না, এই একবারে আমরা লিখে ফেলছি ভালোভাবে, তাহলে আমাদেরকে আর বারবার লিখতে হবে না। এই প্রথম যেটা থাকে, প্রথম এবারে এর মাঝখানে 3খানা বন্ড থাকবে, তো 3টে বন্ডকে আমরা এখানে ড্র করে নিচ্ছি। এটা একটা, এটা একটা, এটা একটা। প্রথমটার ক্ষেত্রে হাইড্রোজেনটা ডান দিকে থাকে, ওইচটা বাঁ দিকে থাকে। পরেরটার ক্ষেত্রে হাইড্রোজেনটা বাঁ দিকে, ওইচটা ডান দিকে। পরেরটার ক্ষেত্রেও হাইড্রোজেনটা বাঁ দিকে, ওইচটা ডান দিকে। এই হচ্ছে আমার ফ্রুক্টোজের স্ট্রাকচার। সর্বোপরি এটা হচ্ছে আমার ডি ফ্রুক্টোজ। এটাকে আমি যদি লিখি তাহলে আমি এটাকে লিখব ডি ফ্রুক্টোজ। এই ডি ফ্রুক্টোজের যে সমস্ত বিক্রিয়াগুলো আমার রয়েছে সেই বিক্রিয়াগুলোকে যদি আমি এখানে করতে চাই তাহলে আমার দেখো এরকম করে আমি একটা ছক বানিয়ে নেবো এখান থেকে। এইভাবে এই ছক আমি বানিয়ে নিচ্ছি, তাহলে আমার এখানে কি হবে, রিয়েকশনগুলো করতে সুবিধা হবে। এই একদম আমি প্রথম থেকে টেনে নিচ্ছি, তাহলে আমার একদম পুরোপুরি এখান থেকে আমি বানিয়ে ফেলতে পারবো। তো এখানে প্রথম যে রিয়েকশানটা সেটা হবে আমার এরকম। আমি এখানে বসাচ্ছি HCN, হাইড্রোসায়ানিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোজেন সায়ানাইড যদি আমরা এখানে বসাই তাহলে HCN এর বিক্রিয়াটা আমরা জানি। আমরা জাস্ট এখানে মেকানিজমটা বুঝিয়ে দিচ্ছি ছোটো করে, যে CN- হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে সেই CN- এখানে কার্বন সেন্টারে অ্যাটাক করবে, এই কার্বনটাতে সঙ্গে সঙ্গে অক্সিজেনের মাথায় শিফট হয়ে যাবে, O- হয়ে যাবে, O- সাথে H+টা জুড়ে যাবে, জুড়ে গিয়ে আমার হবে এখানে CN একটা বন্ড হয়ে যাবে, এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, ওর সাথে ওই H-টা যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমার সায়ানোহাইড্রিন তৈরি হবে, ঠিক যেমন আমাদের গ্লুকোজের ক্ষেত্রে বিক্রিয়াটা হয়েছিল। তাহলে এখানে CH2OH-টা আমার অ্যাজ ইট ইজ যেমন আছে থেকে যাবে, এর তো কোনো পরিবর্তন হবে না। এখানে একটাতে OH যুক্ত হয়ে যাবে, একটাতে CN যুক্ত হয়ে যাবে। তার পরের পোর্শনটা আমার আবার একই রকম থাকবে। এটাকে আমি CH2OH লিখে ফেললাম। আমার এখানে 3খানা আরও বন্ড করতে হবে, একটা বন্ড, দুটো বন্ড, 3টে বন্ড। এইবার আমি বাকি যে OH এবং Hগুলো আছে সেগুলোকে আমি এখানে ফিল আপ করে দিলাম। বেশ, যে যৌগটা আমার তৈরি হলো এই যৌগটার নাম হচ্ছে ফ্রুক্টোজ সায়ানোহাইড্রিন। ফ্রুক্টোজ সায়ানোহাইড্রিন খুব সহজ রিয়েকশন। গ্লুকোজের রিয়েকশনটা বুঝতে পারলে এই রিয়েকশনটাও বুঝতে পারবে, জটিলতা সেরকম কোনো ব্যাপার কিছু এখানে নেই। পরের রিয়েকশন আমরা চলে আসছি। বেশ, পরের রিয়েকশনটার ক্ষেত্রে আমরা কি দেবো, NaBH4, অথবা আমরা কি দেবো সোডিয়াম অ্যামালগাম, অথবা আমরা কি দেবো হাইড্রোজেন প্লাস নিকেল, অথবা প্যালাডিয়াম, অথবা প্ল্যাটিনাম নিকেল দিলে তার সাথে আমাকে হিট দিতে হবে। তো এখানে আমাদের বিজারণ ঘটবে, আমরা বুঝতেই পারছি বিজারণ ঘটবে। বিজারণটা ঘটে কি হবে, এই যে আমার CO গ্রুপটা রয়েছে এটা CHOH কনভার্ট হবে, ফলে 3টে CHOH আগের থেকে ছিল আর একটা অ্যাড হবে। তাহলে আমার হয়ে যাবে এই পোর্শনটা, মাঝের পোর্শনটার জায়গাতে আমরা লিখব CHOH হোল 4, আর ওপরটা যেমন আছে CH2OH নিচেরটা যেমন আছে তেমন আমার থেকে যাবে। তাহলে পরে এখানে আমার প্রোডাক্টটা হবে এরকম CH2OH, আমি একবারই লিখে ফেললাম CHOH হোল 4, আর নিচে হবে CH2OH। অর্থাৎ এই যে অ্যালকোহলটা তৈরি হবে সেই অ্যালকোহলটার নাম হচ্ছে সরবিটল।
গ্লুকোজের ক্ষেত্রেও যা প্রোডাক্ট হয়েছিল আমাদের ফ্রুক্টোজের ক্ষেত্রেও একই প্রোডাক্ট আমরা পেলাম। নাম্বার 3, পরের রিয়েকশানে যদি আমরা চলে আসি, তাহলে পরের রিয়েকশানটার ক্ষেত্রে আমরা এবার দেখব, অর্থাৎ 3 নাম্বার রিয়েকশানের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরকম, NH2OH। NH2OH এর নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন। NH2OH দিলে কি হবে, জলটা বেরিয়ে চলে যাবে, খুব ভেরি ইজি, অক্সিজেন বেরোবে, এখান থেকে হাইড্রোজেন বেরোবে, তাহলে কার্বনের সাথে ডবল বন্ড N হয়ে যাবে, এটা OH হয়ে যাবে, একদম সিম্পল রিয়েকশন। তাহলে আমাদের এখানে প্রোডাক্ট কি হবে, CH2OH, সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড N, OH, আর এই পোর্শনটা আমার যেমন আছে তেমন থেকে যাবে। এই পোর্শনটাতে আমার CH2OH থেকে যাবে। আর কি হবে, এই যে 3টে বন্ড আমরা যেমন আছে দেখে দেখে দিয়ে ফেললাম, OH, OH, H, OH, H, H। যে যৌগটা আমার তৈরি হলো, এই যৌগটার নামই হচ্ছে ফ্রুক্টোজ অক্সিম। এই যৌগটার নাম হচ্ছে আমাদের ফ্রুক্টোজ অক্সিম। কমপ্লিট হয়ে গেল রিয়েকশানটা। পরের রিয়েকশানে চলে আসছি। পরের রিয়েকশানে আমরা ব্যবহার করব PH NH2, অর্থাৎ ফিনাইল হাইড্রোজেন আমরা ব্যবহার করব। ক অণু ফিনাইল হাইড্রোজেন লাগবে, 3 অণু ফিনাইল হাইড্রোজেন লাগবে। ক অণু ফিনাইল হাইড্রোজেন যুক্ত হবে, 2 অণু ফিনাইল হাইড্রোজেন যুক্ত হবে। প্রোডাক্ট কি হবে, প্রথম প্রোডাক্টটা হবে আমার এরকম, CH, ডবল বন্ড N, NH, PH, C, ডবল বন্ড N, NH, PH। আর কি হবে আমার এখান থেকে, মাঝখানটা যেমন আছে অ্যাজ ইট ইজ তেমনই আমার থেকে যাবে। অর্থাৎ আমি এখানে নিচটাতে আমি বসিয়ে দিলাম CH2OH, মাঝের আমি 3টে বন্ড আমি করে ফেললাম, 1, 2, 3টে OH, OH, H, এটা আমি বসিয়ে দিলাম। যৌগটার নাম হচ্ছে ফ্রুক্টোসাজন। যৌগটার নাম ফ্রুক্টোসাজন। পরের রিয়েকশানে চলে আসছে, আমাদের আরও কয়েকটা রিয়েকশান বাকি আছে, আমাদের কটা চারেক রিয়েকশান এখনও বাকি আছে, সেই কারণে এই বন্ডটাকে আমরা এখানে আরও বাড়িয়ে দিচ্ছি। পরের রিয়েকশান এখানে আমরা দেবো হেলিং দ্রবণ বা টলেন্স বিকারক। হেলিং দ্রবণ বা টলেন্স বিকারক, এদেরকে আমরা কী রূপে চিনি, এদেরকে আমরা চিনি মৃদু জারক দ্রব্যরূপে। ব্রোমিন জল কিন্তু এখানে আমাদের বিক্রিয়া করে না, এটা আমরা পাশে মার্ক করে আমরা লিখে রাখবো যে ব্রোমিন জল, ব্রোমিন প্লাস ওয়াটার এই বিক্রিয়া ঘটায় না। ব্রোমিন প্লাস জল, এটা আমরা পাশে লিখে রাখছি, এই বিক্রিয়া ঘটায় না। যেটা আমাদের গ্লুকোজের ক্ষেত্রে ঘটেছিল, ফ্রুক্টোজের ক্ষেত্রে কিন্তু ব্রোমিন ওয়াটার আমার কিন্তু এই বিক্রিয়াটা ঘটাবে না। এটা কিন্তু আমরা এখানে প্যারালেলি খেয়াল রাখবো। তো আমরা চলে আসছি মেন রিয়েকশানটাতে। আমার প্রোডাক্ট কী কী হবে, মৃদু জারক দ্রব্য, অর্থাৎ আমার ওপরের যে অ্যালকোহলটা রয়েছে সেই অ্যালকোহলটাকে অ্যাসিডে কনভার্ট করবে, বাকি যেটা যেমন আছে আমার তেমন থেকে যাবে। অর্থাৎ আমি এখানটাতে COOH করলাম, জারণ ঘটালাম, আর তার পরের পার্টটা কিন্তু আমার যেমন আছে অ্যাজ ইট ইজ তেমনই কিন্তু থেকে গেল। এই হচ্ছে আমার রিয়েকশন। ঠিক আছে, আমি এই পার্টটাকে আমি বসিয়ে দিচ্ছি, HOH, HOH, OH, এই যৌগটা আমার তৈরি হলো।
তো এখানে যদি আমি ফেলিং দ্রবণ নিই তাহলে আমরা আগেও পড়েছিলাম যে আমার এখানে Cu2O এ লাল অধক্ষেপ পড়বে। কিসের ক্ষেত্রে? যদি আমরা এখানে ফেলিং পরীক্ষা ঘটাই তাহলে পরে এটা পড়বে। আর আমার সিলভার মিরার পড়বে, সিলভার মিরার কখন? যদি আমি এখানে টলেন্স পরীক্ষা ঘটাই তাহলে। দুটো তো একসাথে আমরা ঘটাবো না, হয় ফেলিং পরীক্ষা করাবো না হলে টলেন্স পরীক্ষা ঘটাবো। তো যেটাই আমরা ঘটাই না কেন, তো আমাদের এখানে ফেলিং এবং টলেন্স দুটো ক্ষেত্রেই দেখা যাবে যে ফেলিংয়ের ক্ষেত্রে আমার যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার লাল বর্ণের অধক্ষেপ, আর টলেন্সের ক্ষেত্রে যেটা আমার তৈরি হবে সেটা হচ্ছে আমার সিলভার মিরার আমার ফর্মেশন হবে। পরেরটাই চলে আসছি। পরের রিয়েকশনটার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি HNO3, যেটা হচ্ছে আমার তীব্র জারক দ্রব্য। এই তীব্র জারক দ্রব্য যদি আমরা দিই, আগেরটাতে আমাদের গ্লুকারিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড এসব উৎপন্ন হয়েছিল। তো এখানে কি হবে, আমার এটা দুটো পার্টে ফ্রুক্টোজটা ভেঙে যাবে। একটা হয়ে যাবে CH2OH COOH, যেটার নাম হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড। এই রিয়েকশানটা আমাকে মনে রাখতে হবে কারণ এটাই হচ্ছে একটু আগের থেকে আলাদা। আরেকটা প্রোডাক্ট আমার এখানে তৈরি হবে, সেটা হচ্ছে COOH CH2OH, আবার নিচে হচ্ছে COOH। এর নামটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। এই যে দুটো রিয়েকশন আমরা লিখলাম, এই গ্লাইকোলিক অ্যাসিড আর হচ্ছে আমার টার্টারিক অ্যাসিড, এই দুটো ক্ষেত্রে আমার দেখা যাবে যে রিয়েকশনগুলো আমার কি হচ্ছে, একটু অন্যরকম আমার দাঁড়াচ্ছে। অর্থাৎ HNO3 দিলে পরে আমার এখানে টার্টারিক অ্যাসিড যেটা উৎপন্ন হচ্ছে আর গ্লাইকোলিক অ্যাসিড যেটা উৎপন্ন হলো, এরা কিন্তু পরস্পর দুটো পার্টে ভেঙে এটা তৈরি করলো। এবার আমার একটা সহজ রিয়েকশন বাকি রয়ে গেছে, সেটা আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে রেড ফসফরাস HI, রেড ফসফরাস HI, রেড ফসফরাস প্লাস HI। আমরা জানি এক্ষেত্রে বিজারণ ঘটবে এবং রেড ফসফরাস HI এর কাজই হচ্ছে এরা সবাইকে অ্যালকেনে রূপান্তরিত করে। রেড ফসফরাস HI সবাইকে বিজারিত করে কি করে, সবাইকে বিজারিত করে অ্যালকেনে রূপান্তরিত করে। কার কাজ এটা? রেড ফসফরাস HI এর এই কাজ কি করা, সবাইকে বিজারিত করে এই রেড ফসফরাস HI অ্যালকেনে কনভার্ট করে। তো আমার এখানে অ্যালকেন ফর্মেশন হবে CH3 CH2 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 CH3। এটাকে ঘুরিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা এরকম লিখতে পারবো যে CH3 CH2 হোল 4 CH3। টোটাল কয়টা কার্বন হলো? 6টা কার্বন হলো। এর নাম আমরা লিখতে পারবো N হেক্সেন। আমার এখানে ফর্মেশন হলো N হেক্সেন, এটা আমরা এখানে লিখতে পারলাম। আমরা পরের রিয়েকশনে চলে আসছি, খুব ইম্পর্ট্যান্ট রিয়েকশন এবং লাস্ট রিয়েকশন। এই যে রিয়েকশানটা আমরা এবার লিখবো সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এর সাথে বিক্রিয়া। কার সাথে বিক্রিয়া? অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া। ঠিক আছে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে হচ্ছে CH3C ডবল বন্ড O C ডবল বন্ড O CH3। এই প্রোডাক্টটা যখন আমরা লিখবো, এর রিয়েকশানটা যখন আমরা লিখবো তখন আমরা কি করব? আমরা জানি এই যে এখানে CH2OH আছে, আগে রিয়েকশান আমরা পড়েছিলাম, এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। এই হাইড্রোজেনের পরিবর্তে আমার যে গ্রুপটা ঢুকবে সেটা হচ্ছে COCH3। অর্থাৎ আমরা দেখেছিলাম যে একের পরিবর্তে ভরটা হয়েছিল আমাদের 43, তাহলে আমাদের রিয়েকশানটা সেই একই রকম দাঁড়াবে। এখানেও আমার প্রোডাক্টটা হবে এরকম। যদি আমরা প্রোডাক্টটাকে একটু লেখার চেষ্টা করি যে CH2OCO CH3, তারপর হয়ে যাবে C ডবল বন্ড O। বাকি যেটা আছে সেটাকে আমি যদি এইভাবে লিখি,
লাস্টেরটাও CH2O COCH3 এটা আমার তৈরি হয়ে যাবে। আর মাঝেরগুলোও কিন্তু আমার পরিবর্তন হবে। মাঝেরগুলোকেও আমি যদি এইভাবে লিখি, আমার এই ধারে ছিল হাইড্রোজেন, এই ধারে ছিল OH, এটা হয়ে যাবে আমার OCOCH3, OCOCH3, এটা হয়ে যাবে আমার OCOCH3, এটা হয়ে যাবে আমার OCOCH3, এটা হয়ে যাবে আমার হাইড্রোজেন, এটা হয়ে যাবে আমার হাইড্রোজেন। এটার নাম হচ্ছে ফ্রুক্টোজ পেন্টা অ্যাসিটেট, যৌগটার নাম হচ্ছে আমার ফ্রুক্টোজ পেন্টা অ্যাসিটেট। ঠিক আছে, আগের মতনই রিয়েকশানটা হলো 5টা জায়গাতে অ্যাসিটিক অ্যানহাইড্রেট আমাদের ঢুকেছে। হাইড্রোজেনের পরিবর্তে আমার যেটা প্রবেশ করেছে সেটা হচ্ছে এই পার্টটা OCOCH3, এই পার্টটা আমার এখানে ঢুকেছে। ঠিক আছে, ওয়ের সাথে আমাদের COCH3 যে পার্টটা, এই COCH3 এই পার্টটা আমার এখানে প্রবেশ করেছে। হাইড্রোজেনের পরিবর্তে আমার এই পার্টটা প্রবেশ করেছে। আর এই পার্টটা কি হয়েছে, আমার অ্যাসিড রূপে বেরিয়ে চলে গেছে। তাহলে আমি এখানে কখানে অ্যাসিড পাবো, 5খানে অ্যাসিড পাবো। তাহলে আমি এখানটাতে 5 অণু অ্যাসিটিক অ্যানহাইড্রেট আমরা সহজেই লিখতে পারি যে আমার এখানে 5 অণু অ্যাসিটিক অ্যানহাইড্রেট দেওয়া হলো। আর সাইড প্রোডাক্ট হিসাবে আমি 5টা অ্যাসিটিক অ্যাসিড এখানে বার করে দিতে পারি, CH3COOH। পুরো রিয়েকশানটাই আমার আগের মতনই হচ্ছে, তবে এখানে আমরা আরেকটা এর সাইক্লিক বা বদ্ধ শৃঙ্খলের স্ট্রাকচার আমরা এখানে আরেকটা ড্র করব। সেই স্ট্রাকচারটা আমরা এখানে শুধুমাত্র জাস্ট এইটার ক্ষেত্রেই দেখে রাখবো, আর কোনো ক্ষেত্রে আঁকার দরকার নেই, শুধুমাত্র এইটার ক্ষেত্রে ওটা এঁকে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে জাস্ট এখানে একটু বোঝার চেষ্টা করো যে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেন আমার লোন পেয়ার আছে। এই অক্সিজেন এসে পরে আমার কাকে অ্যাটাক করবে, কার্বনকে অ্যাটাক করবে, ওয়ের মাথায় মাইনাস চলে যাবে, ওয়ের সাথে COCH3টা এবার জুড়ে যাবে। বাকিটা আমাদের আগের মতনই ফ্রুক্টোজের যা রিয়েকশান আছে সেই রকমই হবে। তাহলে রিয়েকশানটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমার এই হচ্ছে অক্সিজেনের মাথায় লোন পেয়ার। এই অক্সিজেনের মাথায় লোন পেয়ারটা থাকার জন্য এটা এসে পরে কোথায় অ্যাটাক করার চেষ্টা করবে, কার্বনে অ্যাটাক করার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে ইলেকট্রন অক্সিজেনের মাথায় শিফট হবে এবং এই COCH3 পার্টটা ওর সাথে জুড়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে নাম্বারিং করি, এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার। তো 2 নাম্বার কার্বনের জায়গাটাতে আমার যেটা দেখা যাবে সেটা হবে আমাদের এইরকম। এই জায়গাটাকে যদি আমরা মার্ক করার চেষ্টা করি 2 নাম্বার কার্বনটাকে, তাহলে এইখানটা হয়ে যাবে আমার OCOCH3, আর বাঁ দিকটা তো আমার হয়েই আছে CH2CH2OCOCH3। আমি এটাকে ঘুরিয়ে পিছন দিকটাকে লিখে ফেললাম OCOCH3, এটাকে আমরা পিছন দিক থেকে লিখে ফেললাম। ঠিক আছে, বা CH2COOCH3ও এটাকে লেখা যেতে পারে। তো যাই হোক, আমরা বাকি পোর্শনটা নিয়ে একটু আলোচনা করি। বাকি পোর্শনটাতে আমরা কি করব, আমাদের এই যে মাঝের স্টেপগুলো বা মাঝের বন্ডগুলো সেটা আমার একই রকম থাকবে। হাইড্রোজেন OCOCH3 যেমন আছে আমি বসালাম। তার পরের স্টেপটাকেও আমরা আলোচনা করবো এইভাবে OCOCH3, এটা নিয়েও কোনো সমস্যা আমার কিছু নেই। তারপরের যেটা আমার রয়েছে সেটাকে নিয়েও আমার কোনো সমস্যা নেই, অর্থাৎ এটা তো আমার হয়ে যাবে OCOCH3, এটা হয়ে যাচ্ছে আমার হাইড্রোজেন। এখন সমস্যা কোনটাকে নিয়ে, তার পরেরটাকে নিয়ে। তার পরেরটাতে দেখো আমার এই যে এখানে CH2 রয়েছে, CH2টাকে আমি এখানে বসাবো। আমার অক্সিজেনটাকে আমি কোথায় লিখবো, সেই অক্সিজেনটাকে আমি মাঝে লেখার চেষ্টা করব। অক্সিজেনটাকে আমি এখানে মাঝখানটাতে রাখবো, আর এই অক্সিজেনটাকে আমি এবার কি করবো, এর সাথে আমি এবার জুড়ে দেবো। এই আমি জুড়ে দিলাম, এই আমার স্ট্রাকচার আমার তৈরি হয়ে গেল। ঠিক, অর্থাৎ আমার এখান থেকে যে COCH3টা ছিল, এই যে COCH3টা, এই COCH3টা অ্যাকচুয়ালি আমার এই অক্সিজেনের সাথে জুড়ে গেছে, যে OCOCH3 আমার ফর্মেশন করেছে। তাহলে পুরো রিয়েকশানটা আমার কমপ্লিট হয়ে গেল। এই সাইক্লিক রিয়েকশানটার মাধ্যমে আমি বুঝতে পারছি যে আমার এখানে স্ট্রাকচারটা কেমন হবে, সেটা আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল। আজকের ভিডিওটা এতটাই। ফ্রুক্টোজের সমস্ত রিয়েকশানগুলো আমরা পড়ে ফেললাম। পরের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে কী করে সুক্রোজ তৈরি করা হয়, মল্টোজ কীভাবে তৈরি করা হয় এবং ল্যাকটোজ কীভাবে তৈরি করা হয়। এই ফরমেশন 3টে দেখলেই আমাদের কার্বোহাইড্রেট পার্টটা শেষ হয়ে যাবে।